আপনি ইউটিউবে তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্বন্ধে অনেক বড় বড় লেকচার বা ভাষণ শুনেছেন, কিন্তু এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু আপনার ফান্ডামেন্টালি যে কনসেপ্ট আছে স্টক সম্বন্ধে, কীভাবে কি স্টক পিক করবেন ফান্ডামেন্টাল দেখে, আমি কিন্তু এই ছোট্ট ভিডিওটার মধ্যে আপনার কিন্তু সমস্ত নলেজ প্রোভাইড করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আমরা 5টা পয়েন্টে ভাগ করেছি। কিছু কিছু পয়েন্ট আপনার দিকে বলছি, আপনি নোট করে নিন বা ভিডিওটা আপনি সেভ করে রাখুন বা চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা খুব ভালো একটা ভিডিও হতে চলেছে। ঠিক আছে, তো আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখব প্রফিটেবিলিটি রেশিও। তো এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। তো নেট প্রফিট ডিভাইড বাই টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার, মানে প্রতিটা শেয়ারের জন্য কোম্পানির আয় কত, সেটা কিন্তু ইপিএস বোঝায়। ইপিএস কিন্তু যত বেশি হয় তত কিন্তু খুবই ভালো হয়। ঠিক আছে, তো জেনারেলি ইপিএস যদি 20-এর উপরে থাকে তাহলে কিন্তু আমরা জানবো খুবই ভালো, কোম্পানিটার আর্নিং পার শেয়ার রেশিওটা খুবই ভালো। ওকে, তো দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আরওই মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি, মানে একটা যে শেয়ার আপনি হোল্ড করছেন বছরেতে আপনি কত % রিটার্ন পাচ্ছেন সেটা কিন্তু বোঝায়। তো এই আরওই ক্যালকুলেশন হয় নেট প্রফিট ডিভাইড বাই শেয়ার হোল্ডার ইকুইটি ইন্টু 100। শেয়ার হোল্ডার যে বিনিয়োগ করছে কোম্পানির উপর তাদের কত % রিটার্ন আসছে। ওকে, তো শেয়ার হোল্ডারের যদি রিটার্ন 15%-এর বেশি হয় তাহলে কিন্তু খুবই ভালো। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আরওএ মানে হচ্ছে রিটার্ন অন অ্যাসেট। তো এই রিটার্ন অন অ্যাসেট কীভাবে ক্যালকুলেশন করা হয়? নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইন্টু 100, মানে কোম্পানির যে অ্যাসেট থেকে কত লাভ হচ্ছে সেটা কিন্তু আরওএ কিন্তু আপনার দিকে বলে দেয়। তো যত বেশি লাভ হয় অবশ্যই কোম্পানিটা তত বেশি ভালো। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে হচ্ছে আরওসিই। এই আরওসি কীভাবে ক্যালকুলেশন করা হয়? এটা হচ্ছে ইবিট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু 100, মানে কোম্পানি তার মূলধনের কত অংশ সঠিকভাবে কার্যকরভাবে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু বোঝায়। আরওসি জেনারেলি 15% হলে সেটা কিন্তু খুবই ভালো। এবার আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে আসছি, সেটা হচ্ছে ভ্যালুয়েশন রেশিও। আমরা কিন্তু প্রফিটেবিলিটি রেশিওটা পড়েছি, এবার ভ্যালুয়েশন রেশিওর দিকে আমরা আসছি। তো ভ্যালুয়েশন রেশিওটা কী আছে? এখানে আমরা 3টে পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পি রেশিও। তো এটা কীভাবে ক্যালকুলেশন করা হয়? স্টকের যে কারেন্ট প্রাইস চলছে ডিভাইড বাই ইপিএস, মানে হচ্ছে যে কারেন্ট প্রাইস বনাম যে আয় হচ্ছে তার শতাংশটাকেই বলা হচ্ছে পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও। মানে হচ্ছে যত কম পি তত কিন্তু শেয়ার তত সস্তা। তো একেবারেই কম পি হলেই চলবে না, কেননা সেটা হয়তো মার্কেট সেভাবে ভ্যালুয়েশন দিচ্ছে না, বা একেবারে প্রচণ্ড হাই হয়ে গেলে কোম্পানি কিন্তু সেটা হাই ভ্যালুয়েশন দিচ্ছে, মানে ইনভেস্টাররা হাই ভ্যালুয়েশন দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করব 15 থেকে 20 পি, মানে হচ্ছে মোটামুটি ঠিকঠাক এখানে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। তো এটা কীভাবে ক্যালকুলেশন করা হয়? এটা হয় স্টক প্রাইস ডিভাইড বাই বুক ভ্যালু পার শেয়ার, মানে হচ্ছে কোম্পানি তার টোটাল অ্যাসেটের তুলনায় স্টকের প্রাইস কত চলছে সেটা বোঝায়। পিবি রেশিও কিন্তু জেনারেলি 1-এর নিচে হলে কিন্তু সব থেকে ভালো। ওকে, তারপর হচ্ছে পিইজি রেশিও। পিইজি রেশিও কীভাবে ক্যালকুলেশন করা হয়? পি রেশিও ডিভাইড বাই ইপিএস গ্রোথ রেট, মানে হচ্ছে ভবিষ্যৎ আয় বৃদ্ধির সাথে সাথে শেয়ারের মানে মূল্য সেটা বেশি না কম সেটা আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারি। পিইজি রেশিও জেনারেলি 1-এর নিচে হলে কিন্তু সব থেকে ভালো। তো আমরা ভ্যালুয়েশন রেশিওটা কমপ্লিট করলাম, এবার আমরা আসছি লিকুইডিটি রেশিও। তো এই রেশিওটা আমরা কীভাবে কি ক্যালকুলেশন করব? এটা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওটা কি? মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস, মানে কোম্পানি তার স্বল্প মেয়াদী দায় মেটাতে কত সক্ষম কিনা সেটা কিন্তু আমরা দেখব। কারেন্ট রেশিও সবসময় 1.5 এর বেশি হলে কিন্তু সব থেকে ভালো হয়। তারপরে আমরা শিখছি কুইক রেশিও। কুইক রেশিওটা কি? আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস, এটা কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ইনভেন্টরি বাদ দিয়ে কোম্পানি তার যে ঋণ আছে বা ডেপ্ট আছে পরিশোধ করতে পারবে কিনা শর্ট টাইমের মধ্যে, সেটা কিন্তু দেখা হয়। কুইক রেশিও জেনারেলি 1-এর বেশি হলে সব থেকে বেশি নিরাপদ। ওকে, চতুর্থ নম্বর পয়েন্ট আমরা ডেপ্থ রেশিও কিন্তু আপনার দিকে অবশ্যই দেখা দরকার, সেটা হচ্ছে ডেপ্থ টু ইকুইটি রেশিও। এটা কিভাবে ক্যালকুলেশন করব? এটা হচ্ছে টোটাল ডেপ্থ ডিভাইড বাই শেয়ার হোল্ডার ইকুইটি, মানে কোম্পানির ঋণ কতটা ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু এখানে বোঝায়। ডি রেশিও জেনারেলি 0.5 এর নিচে হলেই কিন্তু সব থেকে ভালো হয়। ওকে, দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা আসছি ইন্টারেস্ট কাভারেজ রেশিও। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিভাবে ক্যালকুলেশন করব? এটা হচ্ছে ইবিট ডিভাইড বাই ইন্টারেস্ট এক্সপেন্স, মানে হচ্ছে কোম্পানি সুদের খরচ কতবার কভার করতে পারবে। রেশিও জেনারেলি 2-এর বেশি হলে কিন্তু সব থেকে ভালো হয় এই ইন্টারেস্ট কাভারেজ রেশিওটা। ওকে, 5 নম্বর বা শেষ পয়েন্ট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। মানে হচ্ছে
আমরা মনে করুন অ্যাসেট টার্নওভার রেশিও এখানে তো আমরা ক্যালকুলেশন করবো। এটা কিভাবে ক্যালকুলেশন করব? এটা হচ্ছে রেভিনিউ ডিভাইড বাই টোটাল অ্যাসেট, মানে কোম্পানি তার সম্পদ বা অ্যাসেট সঠিকভাবে ব্যবহার করছে কিনা সেটা কিন্তু এখানে বোঝায়। এই অ্যাসেট টার্নওভার রেশিও জেনারেলি যত বেশি হবে তত ভালো। ওকে, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। এটা কিভাবে কি আমরা মানে ক্যালকুলেশন করব? এটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, মানে হচ্ছে কোম্পানি কত দ্রুত তার ইনভেন্টরি স্টক যেটা আছে সেটা সেল করছে মার্কেটে, সেটা কিন্তু বোঝায়। তো তাহলে আমাদের কিন্তু শেয়ার কেনার জন্য এইসব জিনিসগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে যদি আপনি বিশ্লেষণ করেন তবেই আপনি সঠিক শেয়ারে এন্ট্রি করতে পারবেন, বা তার রেশিওগুলোকে তুলনামূলকভাবে বিভিন্ন জিনিসগুলো দেখে আপনি যদি আলোচনা করে এন্ট্রি করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। ফান্ডামেন্টাল মানে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কোনো কিছু ইনফরমেটিভ ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন আর বন্ধুদের সাথে